হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর এই করোনার মহামারীতে তোমরা অবশ্যই সতর্ক আছো এবং অনলাইনে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো আমি প্রথম ক্লাসে তোমাদের রাইট ফ্রম ভার্বের জেনারেল ক্লাস ভিডিও ক্লাস করেছিলাম। এই পর্যায়ে আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তী ক্লাসটি হবে রাইট ফ্রম ভার্বের স্পেশাল ক্লাস। তো রাইট ফ্রম ভার্বের বিষয়টি আমি স্পেশাল ক্লাসে যা বলতে চাই প্রথমত, তো রাইট ফ্রম ভার্ব সাধারণত আমাদের চারটা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হলো তোমাদের টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, আরেকটা হচ্ছে যে তোমাদের সাবজেক্টের উপর ভাবটা একটা ভূমিকা পালন করে, সাবজেক্টের উপর ভাবটা চেঞ্জ হয়ে যায়, আবার অনেক সময় অবজেক্টের উপর হয়, হ্যাঁ, আবার ভয়েসের উপর একটা গুরুত্ব বহন করে। তো মূলত টেন্স, ভয়েস, সাবজেক্ট এবং অবজেক্টের উপর নির্ভর করে আমাদের ভার্বগুলো সঠিক করতে হয়, অর্থাৎ সঠিক করে বোঝাতে হয়। ভুল যদি হয়ে থাকে কোনো ভার্বের, মূলত এই চারটি কারণেই ভুল হয়ে থাকে, যে তার টেন্সগত কারণে, সাবজেক্ট, অবজেক্ট, আরেকটা হলো তোমার হলো যে ভয়েস। তো এই চারটা বিষয় যদি আমাদের ভালো ধারণা থাকে, তাহলে আমরা রাইট ফ্রম ভার্বে ভালো মানে জানতে পারবো, ভালো শিখতে পারবো এবং ভালো সমাধান করতে পারবো। তো যাই হোক, আমি এখন তোমাদের মূল টপিক্সে চলে যাচ্ছি। আমাদের 1 নম্বর রুলসে আমরা যে জিনিসটা জানতে চেষ্টা করব, সেটা হলো সাবজেক্টটি যদি একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই সেন্টেন্সটা যদি সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টটা সিঙ্গুলার হলে তোমাদের যে ভার্বটাও সিঙ্গুলার হবে, ভার্বটিও কি হবে? সিঙ্গুলার হবে। আবার সাবজেক্টটি যদি প্লুরাল হয়, সাবজেক্টটি যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এই একটা বিষয়। এখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্ট হলো প্লুরাল। আরেকটা বিষয় আছে, সাবজেক্টটা যদি কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি এখন বলি, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের ভার্বটিও হবে সিঙ্গুলার হবে। যেমন আমরা বলতে পারি যে তোমার হি রিড এ বুক। তাহলে এখানে আমাদের যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে হি রিডস এ বুক। এখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝাচ্ছে হি, সি, যে কোনো একটি নাম ইত্যাদি বোঝালে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝবো। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে আমাদের ভার্বের সাথে সাধারণত এইটা বসবে, এস, ইএস, আইইএস। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস, ইএস, আইইএস যুক্ত করতে হবে, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস কখন বসাবো, ইএস কখন বসাবো, আইএস কখন বসাবো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেটা আমি বলতে চাইলাম, যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটার যে তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস, ইএস, আইএস বসবে। তাহলে আমরা কখন এস বসাবো, কখন ইএস বসাবো, কখন আইএস বসাবো, সেই বিষয়টা আমরা এখন আসবো। কিন্তু সত্য একটা, যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। তারপরে ভার্বটা আমরা দেখব, ভার্বের সাথে যদি ভার্বটার শেষের লেটারগুলো যদি বা বর্ণটা যদি, লেটারটা যদি এস অথবা এসএস অথবা এসএইচ অথবা সিএইচ, হ্যাঁ, অথবা এক্স অথবা ইত্যাদি ও হয়, ইত্যাদি যদি থাকে, তাহলে ওই ভার্বটার সাথে আমরা কি লাগাবো? ইএস বসাবো। আবার আমরা একটা দেখবো, যেমন আমরা বলি যে হি, হ্যাঁ, গো টু স্কুল যদি আমরা দেই, তাহলে এখানে দাঁড়াচ্ছে যে কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ও আছে শেষে, তাহলে আমরা এখানকার এটা হবে হি গোজ টু স্কুল, তাহলে এইখানে আমাদের ইএস যুক্ত হয়েছে, তার কারণ আমাদের এই যে ভার্বটার শেষে ও আছে আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তারপর যদি আমরা দেখি যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি তোমার
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওইটাকে আইএস যুক্ত করব। যেমন আমরা যদি বলি পাখিটি উড়ে, দ্য বার্ড ফ্লাই, যদি আমরা এখানে এইভাবে রাখি, হ্যাঁ, ইন দ্য স্কাই, তাহলে দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই যদি আমরা এখানে আমরা এটা ইউজ করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে দেখো তো এখানে ফ্লাই শেষে ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই এর শেষে ওয়াই আছে, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াইটা তুলে দিয়ে আইএস যুক্ত করব। যেমন দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, কিন্তু এইখানে ওয়াই আছে তার আগে কনসোনেন্ট, কিন্তু তার আগে যদি একটা ভাওয়েল থাকতো তাহলে এখানে এস বা ইএস বা আইএস কিছু যুক্ত হতো না। যেমন আমরা বলতে পারি হি প্লে, এস যুক্ত হতো শুধু, হি প্লে ফুটবল, এইটা যদি আমরা বলি তাহলে হি প্লে ফুটবল যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা যদি সঠিক করতে চাই তাহলে কি হবে, হি প্লেস ফুটবল। এখন দেখো এখানে বিষয়টা যেটা দাঁড়াইছে, এইখানে আমাদের এস যুক্ত হয়েছে কারণ ওই যে ওয়াই আছে, ওয়াই এর আগে একটা ভাওয়েল আছে, এই জন্য শুধু এস যুক্ত হয়েছে, আর এখানে কনসোনেন্ট থাকার কোনো আইএস যুক্ত হয়েছে। এবং এইগুলো যদি আমাদের না থাকে, এটাও যদি আমাদের মধ্যে না পড়ে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা শুধু এস বসাবো। অন্যান্য ক্ষেত্রে হবে সাবজেক্টে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। আমরা এক নাম্বার এটা আমরা আলোচনা করলাম, কিন্তু সাবজেক্টটা যদি প্লুরাল হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম না হয় অন্য কিছু যদি হয় তাহলে আমাদের এস বা ইএস আইএস কিছু বসবে না। আমরা এবারে 2 নম্বরে চলে যাব। তোমাদের এইগুলো আমি খুব দ্রুত বলতেছি, যদি তোমাদের এখানে সমস্যা হয়ে থাকে তোমরা টেনে টেনে দেখতে, ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, টেনে টেনে দেখে আস্তে আস্তে করে দেখবা, তাহলে তোমরা কয়েকবার দেখলে তোমাদের সমস্যাগুলো আমি আশা করি তোমরা বুঝে ফেলবা। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আবার প্রশ্ন করবে, স্যার আমি ওই জায়গাটাতে বুঝিনি, ওই নাম্বারে বুঝি নাই, ওই রুলসটাতে বুঝিনি, আমি তোমাদের কমেন্টে অথবা অন্যভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখন আমরা চলে যাব 2 নাম্বারের রুলসে। 2 নাম্বার রুলসে আমরা চলে যাব। 2 নাম্বার রুলস হলো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে 2 নাম্বার রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট, যদি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আবার আমি বলি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেটা যদি তোমার হলো যে না বোধক হয়, যদি কি হয় না বোধক, সেটা আগে পূর্বেটা 1 নম্বর রুলসে ছিল হা বোধক, এইবার সেটা যদি কি না বোধক হয় তাহলে আমরা কি করব। যেমন আমাদের এখানে থাকতে পারে হি নট গো টু স্কুল, এইভাবে মনে করে থাকলো, তখন আমাদের এখানে যেহেতু এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতেছি তাহলে এখানে আমাদের হি ডাজ নট গো টু স্কুল। এখন এইখানে যদি না বোধক হয় আমরা কি বসাবো, ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট বসাবো। ডু নট অথবা ডাজ নট কখন বসাবো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি সি যেকোনো একটি নাম, হ্যাঁ সাধারণত এগুলো ইট, এগুলো এগুলো যদি হয় বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ নট বসাবো, আর অন্য ক্ষেত্রে আমরা কি বসাবো, ডু নট বসাবো। তাহলে এখানে আমরা হি দেখতে পাচ্ছি, এখানে আমরা এখানে ডাজ নট বসেছি, যেহেতু এটা না বোধকের ক্ষেত্রে। এখন এটা আবার ফের আমরা এখন আবার আমরা আসতে পারি, এটা হলো আমাদের 2 নাম্বার রুলসে আমরা আসলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু না বোধক। 1 নাম্বার রুলসে ছিলাম আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হা বোধকের প্রশ্ন ছিলাম, এবার আমরা আসলাম না বোধকের প্রশ্ন। এবার আমরা আসবো 3 নম্বরে, যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আবার কি হবে, প্রশ্নবোধক হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3 নম্বরে আমরা আসলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি বোধক, প্রশ্নবোধক যদি হয়, প্রশ্নবোধক যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের বিষয়গুলো হবে প্রশ্নবোধক যদি হয়ে থাকে তাহলে আমরা যেটা করব, সাবজেক্টের পূর্বে আমরা আনবো কি ডু বা ডাস, যদি প্রশ্নবোধক হয়ে থাকে। যেমন আমরা লিখতে পারি যে হি, মনে করো যে হি প্লে ফুটবল, এটা দেওয়ার পরে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা কিভাবে
রাইট ফর্ম ভার্বে মানে রাইট ফর্ম ভার্ব রাইট করব। তাহলে এখানে আমরা করব ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, এই যে ডাজ আসলো। তবে এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে, আর অন্য ক্ষেত্রে আমরা কি বসাবো, ডু বসাবো। এখন আই এর বেলায় উই, দে, হ্যাঁ, তারপরে ইউ, এগুলো যদি থাকে সাবজেক্টটা বা একাধিক নাম এগুলো যদি থাকে তাহলে আমরা এখানে এখানে আমরা কি বসাবো, ডু বসাবো। আর হি সি যে কোনো একটি নাম, ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ বসাবো। এটাগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রসঙ্গত হয় তাহলে আমরা এটা এইভাবেই করব। এখন আমাদের যে বিষয়গুলো আমরা আসছি, প্রশ্নবোধক গেল, আবার আমরা নাবোধক গেছে, এইবারে আমরা যে বিষয়টাতে আসব, এবার আমরা 4 নাম্বার রুলসে চলে আসব। 4 নাম্বার রুলসে যেটা বলা হচ্ছে, তোমাদের যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট করবা, কমেন্ট করে তোমরা বলবা যে আমার এখানে সমস্যা হচ্ছে, আমি এখানে বুঝতে পারতেছি না, আমি তখন তোমার কমেন্টে অথবা অন্য কোনোভাবে বুঝিয়ে দেব। 4 নাম্বার রুলস হলো, 4 নাম্বার রুলসে হচ্ছে এখানে বলা হচ্ছে যে কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লাস্ট ইত্যাদি থাকলে, কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি, কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো, লাস্ট ইত্যাদি থাকে তাহলে তাহলে তা তাহলে তা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাজাবো, যদি এই 3টা ওয়ার্ড কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রাইট ফর্ম, ভার্বটা পাস্ট ইনডিফিনিটে রাখবো, অর্থাৎ সেন্টেন্সটা। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে করতে হবে, এই যে বলছি আমি, টেন্স সম্পর্কে, ভয়েস সম্পর্কে এবং সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাধারণত দেখি যে সাবজেক্ট হবে এবং ভার্বের পাস্ট ফর্ম হবে আর একটা অবজেক্ট হবে, সাধারণত তোমার হ্যাঁ বোধকের ক্ষেত্রে, এবং এটা না বোধকের ক্ষেত্রে হলে ডিড নট হবে, প্রশ্নবোধকের ক্ষেত্রে সাবজেক্টের একটা কী হবে, তোমার ডিড আসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, আমরা এটা পরে দেখবো। এখন আমরা এখানে একটা দেখি, হি গো টু স্কুল, যদি আমরা এখানে ইউজ করি ইয়েস্টারডে, এখানে লেখা আছে ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কোনো চিন্তা ভাবনা না করে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো। তাহলে হি গোটা কি হয়ে যাবে, ওয়েন্ট হয়ে যাবে, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই তো, এখন এটা আমাদের শুধু খালি হ্যাঁ বোধকও থাকতে পারে, এটা আমাদের হ্যাঁ বোধকও থাকতে পারে, আবার না বোধকও থাকতে পারে, আবার প্রশ্নবোধকও থাকতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে বললো যে তোমার উই, হ্যাঁ, উই প্লে ফুটবল, ঠিক আছে, উই প্লে ফুটবল, হ্যাঁ, দিতে পারি যে ইয়েস্টারডে দিলাম আমরা, ইয়েস্টারডে, এর প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিলে এখানে আমাদের পাস্ট টেন্সে এটা করতে হবে। পাস্ট টেন্সে করলে আমরা জানি যে কী হবে, ডিড উই, তখন কিন্তু ভার্বটা আর পাস্ট ফর্ম হবে না, তখন ভার্বটা কী হবে, প্রেজেন্ট ফর্মে হবে। ডিড উই প্লে ফুটবল, ডিড উই প্লে ফুটবল ইয়েস্টারডে, ডিড উই প্লে ফুটবল ইয়েস্টারডে। তাহলে এখানে ডিড হবে, ডিড হয়ে গেলে এটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কি আছে, প্রশ্নবোধক, যেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এখন না বোধকের ক্ষেত্রে যদি হয়, না বোধকের ক্ষেত্রে আমরা যদি এটাকে সে মনে করি এটাকে যদি না বোধক করে থাকি তাহলে হবে কি, হি ডিড নট, তোমার হলো যে এটাকে করতে যাচ্ছি আমরা, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, হি ডিড নট গো টু স্কুল, এই যে ডিড নট বসলো না বোধকের ক্ষেত্রে, এখানে তখন এটা প্রেজেন্ট ফর্ম হবে, এটাও প্রেজেন্ট, ডিড বসলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এই হলো আমাদের 4 নাম্বার রুলস। যদি ইয়েস্টারডে, এগো, লাস্ট যদি সেন্টেন্সটা থাকে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো, এবং সেভাবে আমরা এটাকে সাজালেই আমাদের রাইট ফর্ম ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আসবো 5 নাম্বার রুলসে। আমি এইভাবে কিন্তু তোমাদের মোট প্রায় এখানে প্রায় তোমাদের 40টার মতো রুলস আছে। এই 40টা রুলস অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, আমি খুব দ্রুত করব এবং তোমাদের
দ্রুত বুঝতে গিয়ে সমস্যা হলে তোমরা টেনে টেনে বারবার দেখলেই বুঝে ফেলবে, যেহেতু এটা ভিডিও একটা ক্লাস হচ্ছে। আর এমনটা তো না যে এটা ভিডিও ক্লাস না বা এটা রেকর্ড হয়নি যে এটা মিশে গেলে আবার আর দেখা যাচ্ছে না, তোমরা টেনে টেনে দেখতে পারো। ঠিক আছে, আমরা এখন 5 নম্বরে চলে যাব। এবারে আমরা 5 নম্বরে চলে যাব। এবার আমরা 5 নম্বরে চলে যাব, যে এখানে এবার 5 নম্বরে আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স এ নাবোধক প্রশ্নবোধক এর ক্ষেত্রে, এটা আমরা তো বলে দিলাম। আমরা চলে গেলাম তাহলে 5 নম্বরে চলে গেলাম। 5 নম্বরে একটু ওদের কি হচ্ছে, পাঁচ নম্বরে আমরা দিব 5 নম্বরে যদি WS কোশ্চেন হয়, WS কোশ্চেন যদি হয়, WS কোশ্চেন হলে এটা টেন্স ভিত্তিক ভাবে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু বা ডাজ আসবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড আসবে, অন্যান্য টেন্সের ক্ষেত্রে সাহায্যের ভাবটা সামনে চলে আসে। যেমন আমরা WS কোশ্চেন আমরা যেটা বলছি যে ওয়ার্ডগুলোতে, যে সেন্টেন্সগুলোতে তোমার হোয়াট, হোয়েন, হাউ, হু, হুইচ, হোম এইগুলো শব্দ দ্বারা শুরু হয়, যে প্রশ্নবোধক সেন্টেন্সটি বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, সেটাকে WS কোশ্চেন বলা হচ্ছে। আরেকটা আছে ইয়েস নো কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে যে এখন খালি দিও না, এখন সেটা হলো WS কোশ্চেন হলে আমরা কি করব, যে হোয়েন তোমার হলো যে আই প্লে ফুটবল, ইয়েস্টারডে যদি আমি দেই ইয়েস্টারডে, তাহলে এখানে আমাদের হবে হোয়েন ডিড আই প্লে ফুটবল ইয়েস্টারডে, তাহলে এইখানে আমাদের ডিড আসলো আর এইখানে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলো। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই এসটা যদি না থাকতো, যদি এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, তাহলে এখানে ডুও হতো, আর এখানে সাবজেক্টের থার্ড পারসন ছিল না বলে ডাজ হতো। এই বিষয়গুলো আর কি আমাদের বিষয়গুলো এখানে আছে। তো এখন যে বিষয়গুলো আমরা এবার 6 নম্বরে চলে যাব। কয় নম্বরে? 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে যে রুলসটা আছে সেটা হলো 6 নম্বরে যে প্রশ্ন রুলসটা এখানে আমরা সাজিয়েছি, যে যখন কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে নাউন at this moment ইত্যাদি থাকে, নাও আর at this moment ইত্যাদি থাকে, তাহলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন কথা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে নাও এট দিস মোমেন্ট থাকে, তাহলে এটা সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি যদি বলি আই অ্যাম, বা এখানে রিড দিলাম, তাহলে আই অ্যাম আ বুক, আই অ্যাম রিড আ বুক, এখানে আমরা দিলাম নাও। তাহলে আমি এখন কি করছি? বই পড়ছি। নাও থাকলে আমরা এটা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাবো। তাহলে কি হবে? আই অ্যাম রিডিং আ বুক নাও। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা হলো যে প্রথমে এম অথবা ইজ অথবা আর হবে সাবজেক্টের পর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকতে পারে। তবে নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাবো। এগুলো বাদ দিয়েও নাও অ্যাট দিস মোমেন্ট না থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এই দুটো থাকলে এই দুটো থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবেই। এখন আমাদের এটা রুলস, এটা সাধারণত হাই স্কুল লেভেলে এটা অনেক আসে। হাই স্কুল লেভেলে এই রুলসটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব 7 নাম্বার রুলসে। এরপরে আমরা 7 নাম্বার রুলসে চলে যাব। 7 নাম্বার রুলসটা এটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে
এইটা অনেক গুরুত্বপূর্ণ। 7 নম্বর রুলসটা পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় আসে। 7 নম্বর পরীক্ষা 7 নম্বর রুলসটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, কোনো সেন্টেন্স, একটি সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হলো চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম যদি বোঝায়, তাহলে সেটা কি হয়, তাহলে তো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইত্যাদি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হলে ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ চিরন্তন সত্য ও তোমার হলো যে অভ্যাসগত কর্ম। যেমন আমরা একটা চিরন্তন সত্য বলতে পারি, দ্য সান গিভ আস লাইট, সূর্য আমাদের কি দেয়, আলো দেয়। তো এইটা তো একটা চিরন্তন সত্য। তাহলে এটা আমরা লিখবো দ্য সান গিভস আস লাইট, দ্য সান গিভস আস লাইট। এই যে আমাদের এটা কি হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, যেহেতু এটা থার্ড পারসনের, সেহেতু এখানে এস যুক্ত হয়ে গেছে। তো এই হলো বিষয়। তাহলে চিরন্তন সত্য আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়, তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো, এবং সেটা আমাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা রুলস, খুব গুরুত্বপূর্ণ, রাইট ফ্রম ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি 8 নম্বরে চলে যাব। আমি মনে করছি যে আমি খুব শর্টকাটে বলতেছি এই জন্য যে এই বিষয়গুলো খুব সহজ, খালি মনে রাখতে হয় এই জিনিসগুলো, এই রুলসগুলো খুব সহজ, শুধু একটু মনে রাখলেই তুমি পরীক্ষা পেরে যাবা। তোমরা পরীক্ষা পেরে যাবা। যাই হোক, আমি এখন 8 নাম্বার রুলসে চলে যাব। 8 নাম্বার রুলসে যে বিষয়টা দাঁড়াচ্ছে, 8 নাম্বার রুলস আমরা যদি আসি, তাহলে 8 নাম্বার রুলসে এখানে বলা হচ্ছে যে কোনো সময়ের উল্লেখ থাকে না, কোনো সময়ের উল্লেখ থাকে না, এরকম যদি কিছু বোঝায়, ঠিক আছে, কোনো সময়ের উল্লেখ থাকে না যদি এরকম কিছু বোঝায়, তাহলে এখন আমাদের 8 নম্বরের যে বিষয়টা আমরা আলোচনা করব, সেটা হলো কোনো সময়ের উল্লেখ থাকে না। কোনো সেন্টেন্সে যদি কোনো সময়ের উল্লেখ না থাকে, এবং যদি রেগুলারলি সময়ের উল্লেখ থাকবে না, আবার এমন সেন্টেন্সে যদি রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিন্তু অনেকগুলো রুলস তৈরি হয়ে গেছে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং, এখানে দেওয়া হয়েছে, এখানে ট্রু দেওয়া হয়েছে। যেহেতু এখানে অলওয়েজ শব্দটি আছে, সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজাতে হবে। এখন হি অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং, যেহেতু সেটা হলো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হয়েছে, আর না হলে এস যুক্ত হতো না। তো এই হলো বিষয়টা। এখানে আমাদের তাহলে যেটা আমরা 8 নম্বরে দেখলাম, যে এই শব্দগুলো যদি থেকে থাকে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো। এখন আমরা এর পরবর্তী রুলসে আমরা দেখতে পারি। এখন তাহলে আমরা পরবর্তী রুলসে যাব। তাহলে এরপরে আমরা 9 নম্বরে যাচ্ছি। 9 নম্বরে যেটা বলা হচ্ছে যে 9 নম্বরে এটা খুব সহজ এবং খুবই প্রয়োজনীয় একটা নিয়ম। যেমন আমরা যখন দেখব হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটাকে আমরা ভিতরি করব। ভিতরি করব বলতে বোঝাচ্ছে যে পাস্ট পার্টিসিপল করব। ওই ভার্বটাকে আমরা সরাসরি কি করে দেব, পাস্ট করে, সেই যেই টেন্সে হোক, যেই ফর্মে থাকুক, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর ডাইরেক্ট যদি কোনো ভার্ব থাকে, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিতরি করে দেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হি হ্যাজ, এখানে দেওয়া হচ্ছে দ্য ডান, ফিনিশ দ্য ডান। তাহলে এখানে যেহেতু হ্যাজ আছে, তাহলে সেটাকে আমরা কী করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন আমরা 10 নম্বরে যদি চলে যাই, 10 নম্বরের রুলসটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায় আসে সবসময়, এটা আমরা দেখতে পাই চাকরির পরীক্ষাতে হোক বা স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির পরীক্ষাগুলো, তো এইগুলো চলে আসে। এটা যে জাস্ট, কোনো সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকে, যদি এগুলো যদি আমি থেকে থাকি, তাহলে সেটাকে আমরা অবশ্যই কী করে দেবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাজাবো। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাজাবো, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী, কীভাবে তার স্ট্রাকচার কী, সেটা আমাদের জানতে হবে। সাবজেক্ট, তারপর সাহায্য বা হ্যাভ বা হ্যাজ, তার মূল ভাবে পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট হবে যদি থেকে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই সি হিম রিসেন্টলি, যে রিসেন্টলি আছে সেহেতু আমরা এটাকে কী করে দেবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাজাবো। তাহলে কী হচ্ছে, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমরা এখানে সাজালাম, তাহলে আমরা এখানে কী করে দিলাম, সিটাকে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করে দিয়ে দিলাম, ঠিক আছে।
তো এই হচ্ছে বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আমাদের। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো 11 নম্বর রুলসে আমরা চলে যাব। 11 নম্বর রুলসটা এখানে তোমরা দেখতে পাবো যে এটাও এসে যায়, এটাও আমরা দেখতে পাই প্রায়, এটা পরীক্ষায় আমাদের আসে। হ্যাঁ, তো সেটা হলো কি, হেড বেটার, হেড রেদার, উড বেটার, হ্যাঁ, তারপরে উড রেদার, লেট, তারপরে মাস্ট, নিড, ডেয়ার, এই শব্দগুলোর পর যদি কোনো ভার্ব থেকে থাকে সেটাকে আমরা কি করব, প্রেজেন্ট ফর্ম করব। সেটাকে আমরা কি করব, প্রেজেন্ট ফর্ম করব। অর্থাৎ ভি ওয়ান বলতে আমরা জানি প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের বেস ফর্ম। ঠিক আছে, বেস ফর্মটা আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এখন এবং যদি টু থাকে ওখানে, টুটা আমরা কী করে দেবো, তুলে দিব। টু থাকলে আমরা কী করব, তুলে দিব। এখন ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হেড বেটার আছে, হেড বেটার যদি থাকে তাহলে এখানে টু টেক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ হ্যাড বেটার, এই যে টুটা উঠে গেছে, টেক বসছে, এটা প্রেজেন্ট ফর্ম বসছে। কি বসা হচ্ছে এখানে, প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে এইভাবে আমরা এটা করব। এই তিনটা রুলস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন এরপরে আমরা চলে যাব 12 নম্বর রুলসে চলে যাব। 12 নম্বর রুলসে যেটা বলা হচ্ছে যে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা আমরা প্রায় পরীক্ষায় আসে আমরা দেখতে পাই। এটা হলো যে টু বি এবং হ্যাভিং এর পর ভি3 হয়, অর্থাৎ টু বি এবং হ্যাভিং এর পর ভি3 বলতে পাস্ট পার্টিসিপল তোমার ফর্ম হবে। হ্যাঁ, সেটা হলো হি র্যান এওয়ে হ্যাভিং সি দ্য পুলিশ। তাহলে এইখানে আমাদের কি হবে, এখানে অ্যান্সারটার সময় আমরা লিখবো ওখানে শুধু হলেই কি সিন, এখানে কি হবে, সিন হবে। অর্থাৎ হি র্যান ওয়ে হ্যাভিং সিন, অর্থাৎ হ্যাভিং এর পর ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। এবং ওই সেরকম যে টু বি থাকতো, টু বি এর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা কি করব, পাস্ট পার্টিসিপলে সাজাবো। এখন আমাদের যে 13 নম্বর রুলসটাতে আমরা আসতেছি, যে এটাও যদিও সহজ একটা রুলস, সহজ রুলস হলেও এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সবসময় আমরা এটাকে ইউজ করে থাকি কোনো কিছু লিখতে গেলে, প্ল্যাটফর্মের জগতে না, প্রি হ্যান্ড রাইটিং করতে গেলে এগুলোর ব্যবহার আমাদের খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি ব্যবহৃত হয়। যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, হ্যাঁ, উইল, উড ইত্যাদির পর আমরা কি বসাবো, ভার্বটা সবসময় ভি1 হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম হবে আমাদের। এইগুলোর পর কোনো কিছু ভাবার দরকার নেই, এগুলোর পর আমরা সরাসরি এটাকে প্রেজেন্ট ফর্ম করে দেবো। এখন তাহলে দেখা যাচ্ছে ইউ মে মিট মি টুমোরো, এই যে মে আছে, মেয়ের পরে আমরা এটা কী বললাম, প্রেজেন্ট ফর্মের বেস ফর্মটা আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, আমরা এরপর পরবর্তী রুলসে চলে যাব, 14 নম্বর রুলসে। 14 নম্বর রুলসে আমরা চলে যাব। 14 নম্বর রুলসে অনেকগুলো বিষয় আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই 14 নম্বর রুলস ভালো করে শিখতে হবে। এটা তোমাদের পড়াশোনায়, মানে চাকরির পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, সব জায়গায়, কথাবার্তায়, সব জায়গায় খুব ব্যবহৃত হয়। একটা ইফ কন্ডিশনাল, যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কন্ডিশনাল। এখন ইফের পর ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এরকম যদি হয়, কখনো কখনো দেখা যাবে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তাহলে দেখা যাবে যে কোনো সময় তোমাকে শূন্যস্থানটা এখানে দিতে পারে অথবা এইখানে দিতে পারে। যদি এখানে দেওয়া থাকে তাহলে আমরা দেখবো যে এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট, তাহলে এইটা আমাদের হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি এইটার যদি ব্লাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা আমাদের এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের সাজাতে হবে। তাহলে প্রথমে একটা থাকতে হবে ইফ, অর্থাৎ এইটা এইভাবে সাজাতে হবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এটা আমাদের সাজানোর কৌশল। এখন দেখা যাবে যে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল প্রসপার ইন লাইফ। তাহলে দেখো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজানো আছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে সাজানো আছে। এখানে যদি আমাদের এখন এখানে এইভাবে যদি ব্র্যাকেট দিয়ে এখানে যদি দেওয়া হতো, তাহলে এইভাবে যদি এইভাবে রাখা হতো, তাহলে আমরা এটাকে অ্যান্সার কী করতাম, যে হি উইল প্রসপার ইন লাইফ। অথবা এইটা দেওয়া থাকতে পারে, এইটা তোমাদের শূন্যস্থান হিসেবে থাকতে পারে, তো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো, আর এটাকে আমরা সাজাবো ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটা এ নাম্বারে কন্ডিশনাল। বি নাম্বার কন্ডিশনালটা হলো যে ইফের পরেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ এইটা যদি পাস্ট কন্ডিশনাল হয়, তার একটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যে কোনো একটা শূন্যস্থান থাকতে পারে। তাহলে এটা থাকলে আমরা এটা দেখবো কিসে আছে, আর তাহলে এটা দেখবো, আর এটা যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা এটা দেখবো কিসে আছে। তাহলে এটার উপর এটা নির্ভর হবে, এটার উপর এটা নির্ভর করবে। তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। কারণ পাস্ট কন্ডিশনাল কি জিনিস, মানে কিভাবে আমরা বুঝবো যে পাস্ট কন্ডিশনাল। আমরা জানি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা জানি, কিন্তু পাস্ট কন্ডিশনালটা কি? পাস্ট কন্ডিশনালটা হলো এটা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি।
যে পাস্ট কন্ডিশনালটা হলো তোমাদের পাস্ট কন্ডিশনাল প্রথমে সাবজেক্ট, তারপরে হলো তোমার কি উড বা মাইট বা কুড, তারপর হচ্ছে ভি এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এই ফর্মটাকে বলা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। এই ফর্মটাকে বলা হচ্ছে কি পাস্ট। আমরা একটা উদাহরণ দেখাচ্ছি এখানে। ইফ হি ক্যাম এটা পাস্ট ইনভিটেন্স আছে। এই যে পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট উড ভার্বের প্রেজেন্ট ফর্ম হিম, আই কুড হেল্প হিম। হ্যাঁ, ইফ হি ক্যাম, হ্যাঁ আই উড হেল্প হিম। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনভিটেন্সে আছে, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনালে আছে। তাহলে এইখানেও শূন্যস্থান হিসেবে থাকতে পারে, এইখানেও আমাদের শূন্যস্থান থাকতে পারে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠন করতে হয়, আর পাস্ট কন্ডিশনালটা কীভাবে গঠন করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম, সেটা আমাদের করতে হবে। এখন আমরা যে সি নাম্বারে আসি, সি নাম্বারটা এখানে ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এটা আমরা পারফেক্ট কন্ডিশনালে করব। পারফেক্ট টেন্স থাকলে কি করব, পারফেক্ট কন্ডিশনাল, অথবা এটা পারফেক্ট কন্ডিশনাল থাকলে এটা পাস্ট পারফেক্টে সাজাবো, এটা পাস্ট পারফেক্ট থাকলে এটা পাস্ট পারফেক্ট কন্ডিশনালে সাজাবো। যদি সামনে কি থাকে, একটা ইফ থাকে, তাহলে পারফেক্ট কন্ডিশনাল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি এটা বলে দিচ্ছি। পারফেক্ট কন্ডিশনালটা হলো এরকম সাবজেক্টের পর, হ্যাঁ প্লাস কি হবে, উড হ্যাভ বা মাইট হ্যাভ, তারপরে প্লাস কি হবে, ভি হবে 3। আমরা জানি হ্যাভ এর পর সবসময় কি হয়, V3 হয়, তারপর যা থাকবে। এইটাকে হচ্ছে বলা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। এই গঠনটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে দেখো এখানে আমাদের উদাহরণটা, ইফ শি হ্যাড ওয়ার্ক হার্ড, এই যে হ্যাড ওয়ার্ক এটা পাস্ট পারফেক্ট টেন্সে সাজানো আছে। তারপরে এখানে কি হচ্ছে, কুড হ্যাভ, এই যে কুড হ্যাভ দেওয়া আছে, যে কুড হ্যাভ, এই যে আমরা বলছি না যে কুড হ্যাভ হতে পারে, এই কুড হ্যাভ। তারপরে মূল ভাবটা হবে V3 সাকসিড। আচ্ছা, এইটা গেল আমাদের সি নাম্বারের উদাহরণ। এখন আমরা চলে যাব ডিটাতে চলে যাব। তো ইফ সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস, আমরা যদি এটা একটু ব্যতিক্রম, এটা যদিও কম আসে, তারপর আমরা একটু জেনে নেই। ইফের পর যদি সাবজেক্ট থাকে, তারপর যদি ওয়ার থাকে, তারপরটা আমরা কি করব, সাবজেক্ট প্লাস উড মাইট বা কুড ভার্বের প্রেজেন্ট ফর্মে সাজাবো। হ্যাঁ, এই বিষয়টা যদিও এইটার সাথে অনেকটা বিয়ের সাথে মিলে যাচ্ছে, পাস্ট ইনডিফিনিট, তারপরে যে পাস্ট কন্ডিশনাল, এটাও কিন্তু পাস্ট কন্ডিশনালে আছে। তাহলে ওইটার সাথে ওইটা মিল আছে, তবুও যেহেতু এখানে ওয়ার একটা বিষয় আসছে, সাবজেক্টের পর ওয়ার, এই জন্য আমি একটু আলাদাভাবে এটা করে দেওয়া হলো। নাহলে এই তিনটার মধ্যেই কিন্তু এটা আমরা খুঁজে পাবো। হ্যাঁ, এই বিশেষ করে এই যে বিয়ের সাথে এটা মিলে যাচ্ছে, বিয়ের সাথে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখো, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম, আমি উড়াতাম। তাহলে এইভাবে আমাদের এই যে ইফের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের না বুঝলে আবার তোমরা বলবো, আমি কিন্তু এই যে ভিডিওটা বড় করতেছি, এরপরে কিন্তু এগুলো ভেঙে ভেঙে ছোট ছোট আকারে ভিডিও করবো, আরও সহজভাবে আরও বিশ্লেষণ করে বোঝানোর জন্য। কারণ বড় ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য আমার কুইক যেতে হচ্ছে। আবার আশা করি অনেকেই বুঝে ফেলবা এই কুইক, যতই আমি তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি করতেছি, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা এরপরে রুলসে চলে যাচ্ছি। এরপরে রুলসে আমরা কোথায় চলে যাব, তোমার এরপরে রুলসে আমরা 15 নম্বরে চলে যাব। নাম্বার রুলসে আমরা যেটা দেখবো, লিস্ট যুক্ত সেন্টেন্সে। এটাও আমরা দেখি অনেক পরীক্ষায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস 15 নম্বরটা, যে লিস্ট যুক্ত সেন্টেন্সে যদি লিস্টের পর যদি সাবজেক্ট থাকে, লিস্টের পর যদি কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে সেখানে আমরা কি সাবজেক্টের পরে কি বসবে, শুড অথবা মাইট বসবে। খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, যে হি রিড মোর লিস্ট, হ্যাঁ হি শুড ফেল ইন দ্য এক্সাম। এই যে লিস্ট আছে, লিস্টের পর আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের কারণে এখানে কি বসবে, একটা শুড বসবে। কিন্তু আমরা যখন দেখবো যে শূন্যস্থান করে থাকবে, তখন কিন্তু শুডটা থাকবে না, এখানে ফেলের এখানে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে। তখন আমরা বুঝবো যে লিস্টের পরে একটা সাবজেক্ট থাকলে তারপরে আমরা অ্যান্সার করার সময় একটা শুড বসাবো। আর আমরা জানি শুডের পর ভার্বটা কী হবে, সবসময় V1 হবে। এখন আমরা এই হলো বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস তোমাদের জন্য। এরপরে আমরা 17 নম্বর রুলসে চলে আসবো। হোয়াইল এর ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে, হোয়াইলের পর যদি কোনো একটা সাথেই যদি একটা ব্র্যাকেটের মধ্যে যেটা ভার্ব থাকে, তাহলে সেখানে আমরা একটা আইএনজি যুক্ত দেবো। সেখানে কি করব, আইএনজি যুক্ত করব। আবার যদি ওই হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে, একটা যদি ক্লোজ থাকে, তাহলে সেটাকে আমরা কি করব, সাবজেক্ট ক্লোজ থাকে, তাহলে সেটাকে আমরা কি করব, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাবো।
হোয়াইলের পর যদি একটা সাবজেক্ট অর্থাৎ একটা ক্লোজ যদি থেকে থাকে তাহলে এটাকে আমরা কী করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাবো। আর ডাইরেক্ট যদি হোয়াইলের পরে যদি একটা ভার্ব থাকে সেটাকে আমরা কী করবো আইএনজি যুক্ত করবো। যেমন আমরা একটা উদাহরণ দেখি যে হোয়াইল ওয়াকিং, এই যে হোয়াইলের পর ঠিক পাশেই তোমার ভাবটা আছে, এই জন্য আমরা এটাকে কী করে দিয়েছি আইএনজি যুক্ত করে দিয়েছি, তারপর যা আছে তাই। এরপর দেখো হোয়াইলের পর দেখো এখানে একটা সাবজেক্ট আছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লোজ আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা কী করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাজালাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়ার প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে কী হবে আইএনজি যুক্ত হবে, এটাকে আমরা কী বলতেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছি। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ক্যাম্পাস হি মিট মি, তাহলে এই হলো বিষয়, এটাও আমরা অনেক সময় পেয়ে থাকি। এইবার আমরা যে এটা আসবো খুবই ইম্পর্ট্যান্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই রুলসটা। একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও সেই ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্টে যদি দেখতে প্লুরালও হয় তাহলে আমরা কী করবো এটা সাবজেক্টটা কী করবো সিঙ্গুলার বসাবো। যেমন দেখো 50 মাইলস ইজ এ লং ওয়ে, 50 মাইলস ইজ এ লং ওয়ে, অর্থাৎ 50 মাইলস একসাথে আমরা একটা হিসাব করতেছি, এমন না যে 10 মাইলের পর আবার 5 মাইলের পর, এমন না, একসাথে 50 মাইলস। কিন্তু এটা বহুবচন দেখতে হলেও আমরা ভার্বটা কী করছি আমরা সিঙ্গুলার করেছি, এখানে কিন্তু আর দেওয়া হয়নি, কি হয়নি আর হয়নি, কি হয়েছে ইজ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি যে একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান যদি বোঝায় তাহলে আমরা সেখানে সাবজেক্টটা প্লুরাল দেখতে হলেও আমরা ভার্বটাকে কী বসাবো সিঙ্গুলার বসাবো। ঠিক আছে, আমরা এইভাবে আমরা এগুলো বুঝবো। আমরা এরপরে চলে যাব আমরা কিসে, আমরা আমরা এবারে 18 নাম্বার রুলসে চলে যাব। এই 18 নাম্বার রুলস এবং 19 নাম্বার রুলস আমরা যেটা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা খুব একটু গুরুত্ব দিয়ে একটু শুনতে হবে, কারণ ফর এবং সিন্স আমরা এই ব্যবহারটা আমরা মানে অনেকভাবে পেয়ে থাকি, যখন আমরা দেখব যে ফর এবং সিন্সের পরে সময় উল্লেখ থাকবে, ফর এবং সিন্সের পরে কোনো ক্লোজ উল্লেখ নাই, শুধু কি থাকবে সময় উল্লেখ থাকবে, তখন আমরা সেটাকে টেন্স অনুসারে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো, আর না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করবো, না হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করবো। কারণ কথাটা হচ্ছে যে যখন এটা আমাদের একটা অবশ্য অপশন দেওয়াই থাকবে, আমরা শুধু সাজাবো। যেমন মনে করো যে এখানে দেওয়া আছে যে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল, আমরা যদি বলি ফুটবল, যদি এখন আমরা বলি সিন্স মর্নিং, সকাল থেকে, এই যে সকাল থেকে হচ্ছে, তাহলে আমরা এটা দিলাম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তাহলে এটা আমরা পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে এইখানে হলো যে এখানের পরে একটা কি আছে সময় উল্লেখ আছে, সময় উল্লেখের আগে সিন্স আছে, তাহলে আমরা এটাকে এইভাবে সাজাবো। কিন্তু আমাদের এটা কিন্তু আমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না কি হবে সেটা কিন্তু আমরা একটা অপশন এখানে পেয়ে যাবো। হ্যাঁ, সেটা বলেই তুমি দেখলে বুঝতে পারো যে এটা হবে, তবে তোমাকে এইটা আগে বুঝতে হবে যে এই জিনিসটা আমাদের সিন্সের পর এখানে টাইম উল্লেখ এইভাবে আছে কিনা। এখন সিন্স হয়, আবার কখনো কখনো এখানে আবার ফর হয়। ফর কখন হবে, ফর হবে যে তোমার যখন তুমি দেখবা যে একটা সময়ের একটা ব্যক্তি ডিউরেশন অফ টাইম যখন থাকবে, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা 2 বছর 5 বছর 10 বছর, এরকম একটা সময়ের যে ব্যক্তি যদি বোঝায়, একটা সময়ের সমষ্টি যদি বোঝায়, তখন আমরা ঘরে ফর বসাবো। আর এরকম যদি কোনো নির্দিষ্ট সময় বোঝায়, যেমন মর্নিং অথবা 1950 সাল থেকে অথবা 2010 সাল থেকে, এরকম যে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম যদি হয়, পয়েন্ট অফ টাইম যেটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম, তাহলে আমরা সিন্স বসাবো। আর যদি ডিউরেশন অফ টাইম হয় তাহলে আমরা কি বসাবো ফর বসাবো। কিন্তু ফর বা সিন্স আমাদের এখানে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো আমাদের এই ভার্বটাকে অর্থাৎ সেন্টেন্সটাকে কীভাবে সাজাবো, সেটা হলো আমরা কী করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাজাবো, যদি এটা প্রেজেন্ট আমরা করি, আর পাস্ট করলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাজাবো, আর ফিউচার করলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাবো। এটা গেলো আমাদের এই সিন্স বা ফরের পরে যদি আমাদের কি থাকে একটা টাইম উল্লেখ থাকে সিন্সের পরে। কিন্তু এরপরে আমরা যাবো কি, যদি আমাদের এখানে একটা ক্লোজ থাকে, কি থাকে একটা ক্লোজ যদি থেকে থাকে, তাহলে আমরা কী করবো সিন্সের মাঝখানে, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যদি যোগ করবে তখন আমরা কি করব। যেমন আমরা দেখো এখানে ইট ইজ 5 years, it is 5 years since তাহলে I
হিম, যে 5 বছর আমি তাকে দেখেছিলাম, 5 বছর হলো তাকে আমি দেখেছিলাম। তো এইখানে দেখো যে আমাদের এইগুলো যদি আমরা দুইটা ক্লোজ, এটা যদি আমাদের কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো। এইটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা এটাকে তবুও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো। এইটা যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্সে সাজাবো। তাহলে সিন্স যদি মধ্যে হয়ে থাকে আর দুই পাশে দুইটা যদি ক্লোজ থাকে, ক্লোজ ফ্রেজ এ নিয়ে আমি একটা আলাদা ক্লাস করব, যে ক্লোজ কি জিনিস, ফ্রেজ কি কীভাবে চিনবো আমরা, এটা ফ্রেজ কীভাবে চিনবো, এটা আমরা ক্লোজ। তাহলে এই যে ক্লোজ আর এইটা ক্লোজ, দুইটা ক্লোজ আমাদের এখানে যুক্ত করছে সিন্স, তখন আমরা দেখবো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট ইনডিফিনিট, এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে সাজাবো। এটা হলো আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ রুলস, এটা আমরা সবসময় এটা আমরা পেয়ে থাকি পরীক্ষায়। হ্যাঁ, তাহলে আমরা এখন যে বিষয়টাতে আমরা আসবো 19 নম্বর রুলসে চলে আসবো। 19 নম্বর রুলসটা আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ টাইম থাকতে পারে অথবা ইট ইজ হাই টাইম থাকতে পারে। একটা সেন্টেন্সের শুরুতে একটা টাইম অফ স্টার্টিং, হ্যাঁ এ সেন্টেন্স আমরা হ্যাঁ উই সি কি দেখো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপর যদি টু থাকে তারপর যদি একটা ভার্ব আসে তাহলে আমরা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম করবো, ঠিক আছে। আবার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আসে তাহলে আমরা এটা কি করব, তাহলে আমরা V2 করব। তাহলে এটাকে আমরা কি করব, V2 বলতে বুঝতে পারছো পাস্ট ফর্ম করতে হবে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে সাজাতে হবে। হ্যাঁ, আর V1 বলতে প্রেজেন্ট ফর্মের বেস্ট ফর্মে সাজাতে হবে। তাহলে এটা আমরা দিতে হবে যেমন ইট ইজ একটা উদাহরণ দিতে পারি, ইট ইজ টাইম টু গো দেয়ার। হ্যাঁ, তার সেখানে যাওয়ার এটা সমুপযুক্ত সময়, তার সেখানে যাওয়া উপযুক্ত সময়, ইট ইজ টাইম টু গো দেয়ার, ঠিক আছে। অথবা ইট ইজ হাই টাইম টু গো দেয়ার। আবার এরকম যদি হয় তাহলে কি এখানে যদি আমাদের এখানে যদি একটা সাবজেক্ট থাকতো তাহলে ওই ভাবটাকে আমরা কি করে দিতাম, তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম। দেখো তাহলে ইট ইজ টাইম বা হাই টাইম যেটাই বলো টাইম, হ্যাঁ তাহলে কি হবে আই ওয়েন্ট দেয়ার, এই যে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এইভাবে আমরা করব, খুব ইম্পর্টেন্ট এটাও একটা খুব ইম্পর্টেন্ট রুলস। আমরা এরপরে আমরা চলে যাব যে দেখো অ্যাজ ইফ ভেরি 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 100% ইম্পর্টেন্ট এই রুলসগুলো। আমি এরপরে যে রুলসগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্কভাবে মনে রাখার চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং যদি অ্যাসিভ দ্বারা দুইটা ক্লোজ যুক্ত হয়, অ্যাসিভ বা অ্যাজ দো, এর অর্থ হলো যেন। হ্যাঁ, অ্যাসিভ বা অ্যাজ দো দ্বারা দুইটা ক্লোজ যখন যুক্ত হবে তাহলে প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ, খুবই মনোযোগ সহকারে বুঝে তারপরে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটু দেখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো তাহলে আমরা একটা উদাহরণ দিই, হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, অর্থাৎ সে কথা বলে যেন সে একজন পাগল, অর্থাৎ সে পাগল নয় কিন্তু সে পাগলের মতো কথা বলছে। এই জন্য এখানে হি এর পরে কিন্তু এখানে দেখো এইখানে একটা আমরা ভার্ব দেখতে পাচ্ছি ওয়্যার, এখানে হি। আমি যখন ছোটবেলায় ছিলাম, যখন আমি প্রাইমারি স্কুলে বা 6-এ এমন পড়তাম, যখন আমি গ্রামারগুলো নিজে পড়তাম, তখন আমি এটা যখন লক্ষ্য করতাম তখন আমি বলতাম যে এটা ভুল আছে, এখানে ওয়াজ হবে, এবং অনেকজনকে দেখাতাম দেখছো আমি বইয়ের ভুল ধরেছি, কিন্তু আসলে তখন আমি জানতাম না যে এখানে ওয়ারই হবে, এটা ভুল নয়, এটা শুদ্ধ। পরে তখন আমি বুঝতে পেরেছি যে আসলে এটা শুদ্ধ, কিন্তু আমি প্রাইমারি স্কুলে এবং যতক্ষণ না পর্যন্ত আমি এটা দেখছি বা কারো কোনো স্যারের কাছে শুনছি তখন পর্যন্ত আমি এটাকে খুব বন্ধুদের কাছে খুব করে বলতাম যে দেখছো আমি বইয়ের ভুল ধরেছি। এই হলো বিষয়টা। যাই হোক, আমরা এইভাবে দেখবো যদি এখানে বি ভার্ব হয়, যদি আমাদের এখানে বি ভার্ব হয় তাহলে আমরা ওয়্যার বসাবো, আর যদি বি ভার্ব না হয় অন্য ভার্ব হয় তাহলে আমরা পাস্ট ফর্ম বসাবো। হ্যাঁ, যেমন গো যদি থাকে ওয়েন্ট বসাবো, যদি কাম থাকে তাহলে ক্যাম বসাবো, অন্য ভার্বগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম বসাবো, শুধু বি এর ক্ষেত্রে আমরা কি বসাবো, ওয়্যার হবো। সাবজেক্টটা যাই মন তাই হোক, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে দেবো। এই হলো বিষয়টা। আমরা এরপরে চলে যাব আমাদের 20 নম্বর রুলসে আমরা চলে যাব। এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবা, না বুঝলে আমাকে আবার তুমি কমেন্টে বলবা যে আমি বুঝতে পারতেছি না। বা আমরা যেটা আলোচনা করব 20 নম্বর রুলসটা আমরা আলোচনা করব। তো এখন এখানে দেখো এই জিনিসটা দেখো, আই উইশ এর পর যদি কোনো একটা ক্লোজ থাকে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো। যেমন আই উইশ আই ওয়্যার এ কিং,
এখানে আই এর পরে ওয়ার বসছে, যদি এটা বি বার হয় ওয়ার দিতে হবে, অন্য কোনো বার হলে এখানে আমরা পাস্ট ফর্মে সাজাবো, ঠিক আছে। তবে আই হোপ দিয়ে যদি কোনো পরের ক্লোজটা এনি টেন্স হবে, যে কোনো টেন্স হবে, কিন্তু আই উইশের বেলায় তখন আমরা কি বসবো, শুধু পাস্ট ইনভিটেন্সটা বসাবো। আর যদি আই হোপ দিয়ে শুরু হয় তাহলে পরের যে ক্লোজটা হবে যে কোনো টেন্স আমরা সাজাবো, যেমন আই হোপ আই উইল বি এ টিচার, অথবা আই ওয়ান্ট টু বি এ টিচার, যাই তো তুমি দাও না কেন, আমরা যে কোনো টেন্সের সাজাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার এই স্পেশাল ক্লাসে মোট 43টি রুলস আমি সাজিয়েছি। 43টা রুলসের মধ্যে আমরা কেবল 20টা করলাম। তো আজকে বিশেষ কারণবশত আমি এই মানে একটি ক্লাসের মধ্যেই আমি 43টা রুলস দিতে চেয়েছিলাম, কিন্তু বিশেষ কারণে আমি 43টা রুলস দিতে পারলাম না। আমি নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি বাকি 23টি, অর্থাৎ আজকে 20টি হলো আর থাকলো 23টি ক্লাস আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য তৈরি করব। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা এই ভিডিওটি সুন্দর মনোযোগ দিয়ে মানে সুন্দরভাবে বারবার টেনে টেনে বারবার দেখবা। দেখার পরে কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা কোনো রকম যদি তোমাদের মানে কোথাও থেকে থাকে অভিযোগ থেকে থাকে, মন্তব্য দেওয়া থাকে, তোমরা বলবা। আর বাসায় বসে করোনায় তোমরা সতর্ক থাকবা। আমাদের এই দিনাজপুরে অনেক করোনা বেড়ে গেছে, লকডাউন দিয়েছে, অনেক মানে সমস্যা। তোমরা সুস্থ থাকবা, সচেতন থাকবা এবং অনলাইনে তোমরা পড়াশোনা করবা। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।